ফার্স্ট স্পিকার হিসেবে আমাদের সাথে আছেন এমডি ইমরান হাসান, পিএইচডি রিসার্চার, নানজিং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চায়না। তিনি আমাদের ডিপার্টমেন্টের 39 ব্যাচের একজন শিক্ষার্থী ছিলেন। তিনি আজকে আমাদেরকে জানাবেন জার্নি ফ্রম সিটি ইউনিভার্সিটি টু গ্লোবাল রিসার্চ, হাউ টু প্রিপেয়ার ইউরসেলফ ফর হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চ। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনার বক্তব্য শুরু করার জন্য। আহ, ধন্যবাদ। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা Yes. যাচ্ছে। জি, ধন্যবাদ। আহ, আসসালামু আলাইকুম। প্রিয় সিটি ইউনিভার্সিটি পরিবার, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, বিশেষ করে ধন্যবাদ শিক্ষকবৃন্দ, সিনিয়র আর প্রিয় জুনিয়ররা। আমি মোহাম্মদ ইমরান হাসান, বর্তমানে নানজিং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চায়নাতে পিএইচডি রিসার্চার হিসেবে আছি। এর আগে আমি নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি, চায়না, সেখান থেকে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে আমার মাস্টার্স সম্পন্ন করেছি। পাশাপাশি আমি 2019 সালে সিটি ইউনিভার্সিটি থেকে, মানে সিটি ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে আমার ব্যাচেলর সম্পন্ন করেছি। তো আজকের আলোচনার বিষয় হলো জার্নি ফ্রম সিটি ইউনিভার্সিটি টু গ্লোবাল রিসার্চ, হাউ টু প্রিপেয়ার ইয়োরসেলফ ফর হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চ। আমাদের লক্ষ্য একটাই, আপনাদের বাস্তব, সহজ এবং ব্যবহারযোগ্য পথ দেখানো, যাতে করে গবেষণা এবং উচ্চশিক্ষা আপনাদের কাছে সহজ মনে হয় এবং সেটা আজ থেকেই যাতে শুরু করতে পারেন, এমন একটা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব আমরা। তো একদম শুরুতে একটা ইন্টারেকশন করার চেষ্টা করি। আমরা যারা এখানে আজকে উপস্থিত আছি, আমরা সবাই হায়ার স্টাডি বা রিসার্চ নিয়ে কোনো দেশের কথা ভাবতেছি। এজন্যই মূলত আসলে আমরা এখানে রেজিস্ট্রেশন করেছি। আমরা হয়তোবা চায়না, ইউরোপ, আমেরিকা বা অন্য কোনো যে কোনো দেশ হতে পারে, সেটা আপনারা ঠিক করে নেবেন। আর মনে রাখবেন একটা কথা, আমি কিন্তু এক সময় আপনাদের সাথে আপনাদের মতোই এই সিটি ইউনিভার্সিটিতে ক্লাসে বসে স্বপ্ন দেখছি এবং এই সিটি ইউনিভার্সিটিতে ক্লাস করেছি। তো সেই ক্ষেত্রে আজ আমি যা বলবো সবটাই আপনাদের গল্প। তো আমি মূলত ওকে, সো আমি আজকে মূলত এই 5টা অংশে কথা বলবো। প্রথমে আমার সংক্ষিপ্ত যাত্রা এবং আমার শিক্ষাগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তারপর আমরা খুব সংক্ষিপ্ত আকারে গবেষণা কি, কখন শুরু করা উচিত এবং কিভাবে শুরু করা উচিত, এবং প্রস্তুতি এবং ডকুমেন্টেশন কিভাবে আমরা রেডি করব, দরকারি টুলস এবং কি সেমিস্টার ভিত্তিক পরিকল্পনা কিভাবে করব, এবং এটা কিভাবে আমরা আসলে ব্যালেন্স করব পড়াশোনার পাশাপাশি। একটা জিনিস আগে বলে রাখি, যেটা হলো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমরা সেশন শেষে, অর্থাৎ আমাদের স্পিকারের কথা বলার শেষে আমরা একটা সেশন রাখবো, কিউ সেশন। সেখানে আসলে আপনাদের প্রশ্নগুলো করতে পারবেন। আপনাদের যাদের প্রশ্নগুলো আছে সেটা চ্যাট বক্সে অথবা আপনারা নিজেরা লিখে রাখেন আর কি, যেটা করে পরবর্তীতে আমাদের জানাতে পারেন। তো প্রথমেই আমি যদি আমার জার্নিটা সংক্ষেপে বলি আর কি, আমার যাত্রা শুরু হয়েছিল সিটি ইউনিভার্সিটি থেকেই 2015 সালে। তো সেখান থেকেই মূলত আমার কিউরিওসিটি জাগে আর কি, মানে এই কিউরিওসিটি বর্তমানে আমার গোলটা হয়ে গেছে। তো আমি কিউরিওসিটিটা কিভাবে রাখছি এবং কি আমি কখন কি করছি এটা নিয়ে একটু খুব সংক্ষেপে আকারে বলার চেষ্টা করব, যেটা করে আমি 2015 সালে এডমিশন নেওয়ার পর প্রথম 2 বছর আমি বেসিক জানার চেষ্টা করছি, অর্থাৎ বেসিক প্রোগ্রামিং। আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং করছি এবং কি আপনার ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কন্টেস্ট অ্যাটেন্ড করছি। পাশাপাশি আহ, আপনার বিভিন্ন ভলেন্টিয়ারিং অ্যাক্টিভিটিস গুলো করছি। তো মূলত এই কন্টেস্ট করা থেকে শুরু করে সেখান থেকে আসলে অনেকজনের সাথে পরিচয়। আর আমাদের সিটি ইউনিভার্সিটির ফ্যাকাল্টি ছিল তখন আমাদের বর্তমানে আজকে যে স্পিকার রফিকুল ইসলাম স্যার, তার কাছ থেকে মূলত আসলে আমার হায়ার স্টাডি সম্পর্কে বা রিসার্চ সম্পর্কে আসলে ইন্সপায়ার হওয়া। সেখান থেকে মূলত আসলে আমার রিসার্চের যাত্রাটা শুরু হয়েছে আর কি। পরবর্তীতে আমি আমার ব্যাচেলর সম্পূর্ণ করার পর আমি একটা সফটওয়্যার কোম্পানিতে জয়েন করি, শিফটেড লিমিটেড, সেটা মিরপুর ডিএসএস এ। পাশাপাশি সেখান থেকে আমি পরে আমার মাস্টার সম্পূর্ণ শুরু করে জন্য চায়নাতে চলে আসি। এখান থেকেই মূলত আসলে আমার যাত্রা শুরু। এখন বর্তমানে আমি নানজিং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আছি এবং কন্টিনিউয়াস লার্নিং এর অভ্যাস করার চেষ্টা করতেছি। আহ, এখন এটাই আমার একটা রিসার্চ কেরিয়ার বলতে পারি। তার মানে এখন থেকে একটা জিনিস আসলে আমাদের জানা দরকার, সেটা হলো আমাদের কৌতূহলকে
লক্ষ্যে বানানো উচিত। আপনার আজকে যে কৌতূহলটা আপনার ভিতরে জাগবে, আপনি কি করবেন, সেই কৌতূহলটাকে আপনার লক্ষ্যে বানানোর চেষ্টা করবেন। অর্থাৎ আপনি ছোট ছোট জিনিসগুলো করবেন, ছোট ছোট প্রজেক্টে চাপ দিবেন, ধীরে ধীরে আস্তে আস্তে আপনার অনেক পথ দেখবেন খুলে যাবে আর কি। তো আমি এখন আমার সিটি ইউনিভার্সিটি থাকতে আসলে আমি কি কি শিখছি। আপনারা আমাদের সিটি ইউনিভার্সিটির অনেক ছাত্রছাত্রীর আসলে ধারণা যে আমরা শুধুমাত্র ক্লাসের ভিতরে সীমাবদ্ধ থাকি। আমরা চাই আমার সিজিপি এটা হাই হোক, আমাদের পার্শ্ববর্তী ক্লাসরুম এর বাইরে গিয়ে যে একটা ইনিশিয়েটিভ বা শেখার একটা জায়গা আছে, এখানেও যে কাজ করার একটা বিশাল জায়গা আছে বা অপরচুনিটি আছে, এটা কিন্তু আমরা আসলে অনেকেই বুঝি না। তাই প্রথম যে কাজটা সেটা হলো নিজে থেকেই আপনার শুরু করতে হবে, এবং কি সেটা ক্লাসরুমের বাইরে গিয়ে আপনাকে উদ্যোগ নিতে হবে। অর্থাৎ ক্লাসরুমের ভিতরে যে অ্যাক্টিভিটিস গুলো আছে এটা তো আপনাকে অবশ্যই পালন করবেন। এর পাশাপাশি আপনি আসলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা অন্যান্য কাজ যেগুলো আছে, যেটা আপনার ইন্টারেস্ট ফিল হয় আপনার, ওই কাজটা আসলে ইনিশিয়েটিভ নেওয়া উচিত। এবং এটা আমি নিয়েছিলাম আর কি। এবং কি আপনার আরেকটা জিনিস হলো সম্পর্ক বানানো আর কি। আমাদের আহ, আমরা কিন্তু আমাদের ক্লাস ফ্রেন্ড যারা আছে তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকে না। এটা কিন্তু আসলে খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। আমি মনে করি আপনার জুনিয়র, আপনার বন্ধু, আপনার টিচার, আপনার সিনিয়র সবার সাথে আপনার একটা ভালো সম্পর্ক থাকা উচিত। এবং এই সম্পর্কের কারণে আপনি বেনিফিশিয়াল হবেন ফিউচারে। এবং আমি কিভাবে বেনিফিশিয়াল হয়েছিলাম এটাও আমি হয়তো বা যাত্রাতে বলার চেষ্টা করবো আর কি। তারপর আপনি বিভিন্ন ধরনের কন্টেস্ট, সেমিনার বা টেক ফেস্ট যেগুলোই হোক, আমার ইউনিভার্সিটিতে হোক বা ইউনিভার্সিটি বাইরে হোক, আপনার যদি সময় থাকে অবশ্যই সেখানে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। আরেকটা জিনিস হলো খুবই গুরুত্বপূর্ণ, যেটা হলো আপনার সফট স্কিল গেদার করা। কারণ আমাদের বর্তমান যুগটা হলো এআই এর যুগ। আমরা এআই দিয়ে কিন্তু অনেক কিছুই করতে পারি, কিন্তু এই সফট স্কিল যেগুলা, টিম ওয়ার্ক, কমিউনিকেশন, লিডারশিপ, এগুলো কিন্তু এআই আমাদেরকে শিখাবে না। এগুলো কিন্তু আমাদের নিজেদের ভিতরে গেদার করতে হবে। এই টিম ওয়ার্ক বা কমিউনিকেশন যেটাই বলি না কেন, এই সফট স্কিলগুলো আপনাকে ইউনিভার্সিটি থেকে শিখতে হবে। এটা আমি ইউনিভার্সিটি থেকে শেখার চেষ্টা করেছি। এবং একটা জিনিস হলো সিটি ইউনিভার্সিটিকে আপনাকে ট্রেনিং একটা গ্রাউন্ড হিসেবে ব্যবহার করবেন। অর্থাৎ এখান থেকেই আপনার গ্লোবাল যে অপরচুনিটিস আছে এগুলো ধরার চেষ্টা করবেন। এখন আমি একটা জিনিস কিন্তু বলে রাখি যে আমাদের এখানে যারা সিনিয়ররা আছে সবাই কম বেশি, কিন্তু আমাদের যারা সিনিয়র আছে মনে রাখবেন, আপনার সিনিয়র মানে আপনার সাথে কিন্তু তারা কম রিসোর্স পাইছে। তো আপনার সাথে যদি কম রিসোর্স পেয়ে ভালো কিছু অর্জন করে, তাহলে আপনি কেন পারবেন না বা আমি কেন পারবো না। অর্থাৎ আমাদের সিনিয়ররা কিন্তু এখন বর্তমানে ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, চায়না, পোল্যান্ড সহ অনেকগুলো দেশে আছে। আমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সিটি ইউনিভার্সিটি স্টুডেন্ট। তারা যদি পারে তাহলে আমরা কেন পারবো না। তাহলে আমরা সিটি ইউনিভার্সিটিকে একটা ট্রেনিং গ্রাউন্ড হিসেবে তৈরি করার চেষ্টা করবো, যাতে আমরা গ্লোবাল অপরচুনিটি গুলো সহজে ক্যাপচার করতে পারি বা ধরতে পারি। তো আসলে এখন আমি যে জিনিসটা জানবো, আমি আসলে রিসার্চ জিনিসটা কি অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে। তো রিসার্চ মানে কিন্তু নতুন কিছু তৈরি করা, এটা একটা রিসার্চ। আবার নতুন কিছু তৈরি করা ছাড়াও কিন্তু রিসার্চ করা যায়। এটা রিসার্চ জিনিসটা কিন্তু একবার সহজ, এখানে কিন্তু কঠিন কিছু নাই আর কি। সরাসরি যদি সহজ ভাষায় বলি আর কি, যে আপনি যদি একটা প্রশ্ন করেন এবং এই প্রশ্নের উত্তরটা যদি আপনি পান, একটা প্রশ্ন করলেন আপনি, এবং প্রশ্ন করার পর এর উত্তর আপনি খুঁজে পেলেন, এবং এই উত্তরটা যদি একটা ইনোভেটিভ উত্তর হয়, তাহলে সেটাই একটা রিসার্চ বলা যায়। অর্থাৎ এটা আপনার কিউরিওসিটি থেকে সাধারণত হয়। আপনার মাইন্ডসেট যদি থাকে প্রবলেম সলভিং মাইন্ডসেট, অর্থাৎ আপনার সমস্যাকে যদি আপনি স্পষ্ট করে দেখেন এবং কি পদ্ধতিগতভাবে সমাধান করার চেষ্টা করেন, তাহলে সেটা একটা রিসার্চ হয়ে যাবে। আমাদের রিসার্চ মেথোলজি নিয়ে কথা বলেন আমাদের কিনোডি স্পিকার। তো সেখানে আমরা আরো বিষয় পরিষ্কার হয়ে ব্যাপারে আর কি। তার মানে হলো কি, আপনি কিন্তু আন্ডার গ্রাজুয়েট থেকেই কিন্তু আমাদের মূলত রিসার্চ শুরু করা উচিত। এটা একটা বেস্ট প্ল্যাটফর্ম। অনেকে আমরা মনে করি যে আমরা আন্ডার গ্রাজুয়েট লেভেলে আছি, আমরা অনার্স করতেছি, তো আমরা এখন কি রিসার্চ করবো, আমরা অনার্স শেষ করি তারপর রিসার্চ শুরু করবো। এটা কিন্তু একটা রং আপনার কনসেপ্ট আর কি। তো সেই ক্ষেত্রে হলো আন্ডার গ্রাজুয়েট থেকেই আমাদের মূলত আসলে রিসার্চ শুরু করা উচিত। এবং মনে রাখবেন একটা জিনিস, আপনি প্রশ্ন থেকেই মূলত আইডিয়া পাবেন, এবং এই আইডিয়া থেকে একটা প্রোটোটাইপ দাঁড় করবেন, এবং সেটা যদি ইনোভেটিভ হয় সেখান থেকে আপনার সেটাই আপনার কন্ট্রিবিউশন। আর আপনার যদি একটা কন্ট্রিবিউশন থাকে, একটা ইনোভেশন থাকে, আপনি সেটাকে বলতে পারেন ওকে রিসার্চ। এখন আমি যদি একটা শর্টার প্ল্যান বলি, আসলে আমার ইউনিভার্সিটি থেকে একটা শর্টার প্ল্যান বলি, আমরা যারা রিসার্চ শুরু করতে চাচ্ছি আর কি, তাদের জন্য আর কি। আমরা প্রথম যে 1-2 সপ্তাহের ভিতরে আমরা যে যে বিষয়ে রিসার্চ করতে যাচ্ছি, অর্থাৎ আমার যে বিষয়ে আগ্রহ আছে সেই বিষয়ে আমি
4টা পেপার পড়বো। আমরা গুগল স্কলারে যাব, গুগল স্কলারে গিয়ে আমরা সেই টপিক লিখে সার্চ করব। সার্চ করার পরে আমাদের রিসেন্ট 2025 সালে লাস্ট মান্থ বা তার মান্থ বা এই বছরে 4টা পেপার আমরা নিব। নেওয়ার পর এই 4টা পেপারকে আমরা সামারাইজ করব একটা পেজে। ঠিক আছে, এটা আমাদের নিজেদের মতো করবো। এখানে কিন্তু আমরা কোনো জিপিটি বা চ্যাট জিপিটি বলে যাওয়া যাই কেন বলেনি, কোনো এআই সাহায্য ছাড়া আমরা নিজেরা করবো এটা। আচ্ছা, সময় লাগুক, ভালো হোক খারাপ সেটা হোক পরে ব্যাপার, আমরা এটা করবো প্রথমে। তারপরে যেটা করব আমরা, এটা করার পর আমরা একটা সারা আপনার একজন মেন্টর ঠিক করবেন সবার আগে। মেন্টরটা কে হতে পারে? মেন্টর হতে পারে আপনার কোনো সিনিয়র, মেন্টর হতে পারে আপনার কোনো ফ্রেন্ডস যেটা আপনার সাথে ভালো জানে, মেন্টর হতে পারে আপনার কোনো টিচার, মেন্টর যে কেউ হতে পারে, অথবা ইউনিভার্সিটির বাইরে যে কেউ আপনার মেন্টর হতে পারে, যে আপনাকে সেই পার্টিকুলার বিষয়ে গাইডলাইন দিবে বা হেল্প করবে। তো আপনি কি করবেন, তার সঙ্গে ছোট ছোট রেপ্লিকেশন বা জয়েন্ট প্রজেক্ট করার চেষ্টা করবেন। ওকে, আমি এই বিষয়ে আগ্রহ, আপনারা এই বিষয়টা কাজ করেন আপনি, তো আপনার সাথে আমি জয়েন্টলি আসলে কোলাবোরেশন করতে চাই, আমি জয়েন্টলি কাজ করতে চাই, একটা ছোট একটা প্রজেক্ট আমাকে ইনক্লুড করার চেষ্টা করেন। ওকে, তারপর আপনি যেটা করবেন, নিজে নিজে একটা মিনি প্রপোজাল রেডি করার চেষ্টা করবেন, যেটা একটা ডেটা সেট কি হতে পারে, একটা টাস্ক কি থাকতে পারে, বা বেজলাইন, এটাগুলো আপনি স্পষ্ট করবেন সেখানে। এবং তারপরের সপ্তাহে আপনি যেটা করবেন, ওকে, একটা সিম্পল প্রোটোটাইপ আপনি বানাবেন। ওকে, প্রোটোটাইপ বানানোর পর সেটা ওভারলিপ হতে পারে বা ওয়ার্ড হতে পারে। ঠিক আছে, এইখানে গিয়ে আপনি রেজাল্টটা ডকুমেন্ট আকারে লিখবেন। লেখার পর আপনি আপনার মেন্টরের সাথে শেয়ার করবেন যে আমি এটা পাইছি, এটাতে কি হতে হবে। তারপর মেন্টর আপনাকে একটা কাজ দিবে, ওকে না এটা এইভাবে না, এটা অন্যভাবে করতে হবে। মেন্টর আপনাকে আসলে গাইডলাইন দিবে স্টেপ বাই স্টেপ। সেটার পর ফাইনালি আপনি এটা কন্টিনিউয়াস লুপের ভিতরে কয়েকবার করবেন, করার পর আপনি ফাইনাল সাবমিশনে যাবেন। ওকে, আপনি কি কনফারেন্স টার্গেট করতেছেন, তাহলে কনফারেন্সে যাবেন, যদি জার্নাল টার্গেট করেন তাহলে জার্নালে যাবেন। ওকে, এখন একটা জিনিস এখানে, যে আমার মনে হয় যে এটা যদি আপনারা ফলো করেন, তাহলে এক মাসেই যদি আপনি 1 থেকে 1.5 মাস, অর্থাৎ 4 সপ্তাহ, মূলত আমরা ধরি 1 মাস, তাহলে এইটা করলে কিন্তু 1 মাসেই আপনার মনে হবে যে আমি সত্যি আসলেই পথ চলায় নেমে গেছি, রিসার্চের দিকে আমি আসলে আমার পথ চলাটা স্মুথ হচ্ছে, এবং নতুন কিছু আসলে শিখতেছি আর কি। এখানে কঠিন কিছু না, টোটালি টেক ইট ইজি, এভরিথিং। এখানে যা কিছু আপনি শিখবেন, যা কিছু করবেন, সবকিছু ইজি। জাস্ট একটা কন্টিনিউয়াস আপনার স্টেপ বাই স্টেপ করবেন, একটা নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী যাবেন, দেখবেন অনেক ইজি, ইটস নট সো হার্ড। ওকে, এখন রিসার্চ আপনার যদি করলেন, ওকে, এখন একজন রিসার্চারের আপনার কি কি এসেনশিয়াল স্কিলগুলো আপনার দরকার হয়, এটা নিয়ে বলার চেষ্টা করবো। ওকে, প্রথম যে জিনিসটা চিন্তা করবেন সেটা হলো, আমাদের আসলে গতানুগতিক চিন্তা করলে হবে না, আপনাকে প্রবলেম ফ্রেমিং নিয়ে চিন্তা করতে হবে, অর্থাৎ ক্রিটিক্যাল থিঙ্কিং মাইন্ডের হতে হবে। এখন ক্রিটিক্যাল থিঙ্কিং মাইন্ড কিভাবে হবেন, এটা নিয়ে বিস্তারিত, ওকে, আমি কিভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারবো। ওকে, দেন আমরা রিসার্চ তো আমরা কয়েক ধরনের হয়, আমরা যেহেতু আমাদের পরবর্তী রিসার্চার হতে বলবেন, আমাদের পরবর্তী স্পিকার, তাহলে আমাদের রিসার্চের কয়েক ধরনের রিসার্চ হয়। এর ভিতরে প্রধানত কোয়ান্টিটিভ রিসার্চ এবং কি কোয়ালিটেটিভ রিসার্চ। আমাদের সিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্র যেহেতু আমরা, তাহলে আমাদের কিন্তু অবশ্যই ডেটা নিয়ে কাজ করতে হবে, আমরা কিন্তু ডাটা নিয়ে কাজ করবো। তো সেই ক্ষেত্রে ডাটা অ্যানালাইসিস জিনিসগুলো নিয়ে আমাদের একটা স্কিল থাকতে হবে, কিভাবে করব। অবশ্যই এটা আমরা একটা প্রোগ্রামিং দিয়ে করব। আমরা এখন নর্মাল যদি এসপিএসএস বা অন্য কোনো স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার দিয়ে করি, তাহলে কিন্তু আমাদের হবে না। কেন হবে না? কারণ আমরা তো সিএসসি ছাত্র, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ছাত্র, তো আমরা তো প্রোগ্রামিং স্কিলটা আমরা প্রথম ফার্স্ট সেকেন্ড ইয়ারে আমরা সেটা গ্যাদার করতে চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে আমরা এমন ভাবে করার চেষ্টা করব যাতে আমাদের কাজটা নিখুঁত এবং কি আমরা সত্যি সত্যি ইনোভেটিভ কোনো কাজ করি। ওকে, তারপর হলো আমরা লিটারেচার রিভিউ করব এবং কি সিনথেসিস করবো। লিটারেচার রিভিউ বলতে ওই আমি যেটা বললাম আগের স্লাইডে, আমরা কিছু পেপার, 4টা পেপার, আমরা সম্পূর্ণ পেপার যেরকম আছে আমরা সেটা পড়বো আর কি, পরে দেখবো যে আসলে তারা কিভাবে কাজ করছে, কি করছে। এবং কি উইকলি একটা রিডিং হ্যাবিট তৈরি করা। মানে রিডিং হ্যাবিট বলতে আপনাকে ইংলিশ, আমরা ভয় পাই, ইংলিশ ভয়ের কিছু নাই, ইংলিশ ভাই অনেক সহজ। আমরা প্রথম যখন কোনো একটা দেশে যাই তখন মনে হয় যে আসলে নন স্পিকার আমরা, আমাদের মনে হয় অনেক ভয় আছে বা অনেক কিছু আছে, কিন্তু আসলে সত্যি কথা বলতে এটা ভয়ের কিছু নাই, এটা অনেক সহজ। ঠিক আছে, আপনি যখন 1-2 সপ্তাহ কাটবেন একটা দেশে গিয়ে, দেখবেন আসলে আপনার নর্মাল হয়ে গেছে, আপনি এটা দুধবাদের মতো মনে হবে আর কি। আর একাডেমিক রাইটিংটা একটু খুব গুরুত্বপূর্ণ। একাডেমিক রাইটিং বলতে কিন্তু নর্মাল যে রাইটিং এটা না আর কি। আপনি চ্যাট জিপিটি একটা দিয়ে লিখলেন একটা লিখা, এটা কিন্তু একাডেমিক রাইটিং না। ঠিক আছে, আপনার হিউম্যানাইজ করলেন একটা সফটওয়্যার দিয়ে, এটা কিন্তু একাডেমিক রাইটিং না।
আপনাকে নিজেই একটা রাইটিং জিনিসটা আপনাকে শিখতে হবে, এবং কমিউনিকেশন এবং প্রেজেন্টেশন এটাও খুব গুরুত্বপূর্ণ রিসার্চের ক্ষেত্রে। কেন? কারণ হলো আমরা অনেকগুলো যদি কনফারেন্সে আমাদের বা ওয়ার্কশপে আমাদের পেপারকে প্রেজেন্ট করতে হয়, তো সেই ক্ষেত্রে আমাদের প্রেজেন্টেশন দিতে হবে। এবং আমার রিসার্চ জিনিসটা হলো একটা কমিউনিকেশন, আগেই বললাম আর কি। তো কমিউনিকেশন জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হলো কোলাবোরেশন, আমরা তো একাই কাজ করতে পারবো না, তো আমাদের একটা কোলাবোরেটর হইতে আমাকে যেতে হবে আর কি। আর রিসার্চে একটা ইথিক্স বলতে একটা জিনিস আছে, আমাদের ইথিক্সটা আমাদের জানতে হবে আর কি। ঠিক আছে, এখানে কেউ মনে মেসেজ, আচ্ছা আমি এক মিনিট। ও ওকে ওকে, আমাদের কোশ্চেন গুলো আমরা পরে অ্যান্সার করব, সবাই কোশ্চেন করে রাখতে পারেন। ওকে, এখন আমাদের কোলাবোরেশন ইথিক্সটা নিয়ে যদি বলি, আমরা ইথিক্সটা হলো আপনি একজনের সাথে কোলাবোরেটলি কাজ করতেছেন, তার পার্সোনাল ডেটা বা অন্যান্য জিনিস নিয়ে কাজ করতেছেন, আপনি কিছুদিন কাজ করে চলে গেলেন, ঠিক আছে, এটা একটা ইথিক্যাল একটা ইস্যু। ডাটা সেট নিয়ে আপনি আপনার আইডিয়া শেয়ার করলেন, আপনার আইডিয়া শেয়ার করে আপনি আইডিয়াটা নিয়ে আপনি নিজে কাজ করলেন, এটা একটা ইথিক্যাল ইস্যু। এরকম অনেক ইথিক্যাল ইস্যু আছে, এগুলো আসলে আমাদের থাকা যাবে না, আমরা ইথিক্যাল ওয়েতে আমরা কাজ করবো। ওকে, তারপর হলো আমাদের গিট জিনিসটা খুবই গুরুত্ব। আমরা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তো আমাদের আমাদের সমস্ত কোড যাতে গিট হাবে থাকে, আমরা এখন থেকে অভ্যাস করবো। আমরা যা কিছুই করবো, যে প্রজেক্টে কাজ করি না কেন, আমাদের প্রজেক্টের সোর্স কোডটা একটা সুন্দর ওয়েতে গিট হাবে রিপ্রেজেন্ট করবো। ওকে, দেন আমরা যদি বলি, ওকে, এখন আমাদের হায়ার স্টাডির ক্ষেত্রে যদি বলি যে কিভাবে আমরা বুঝবো আমি রেডি, আর কি কি আসলে আমাদের প্রস্তুতি লাগবে আর কি। তো আহ, যদি বলি, আহ, মনে করেন আপনার একটা জিনিস, ওই যে এখানে বলা আছে যে স্টার্ট আর্লি, দ্য বেস্ট টাইম ওয়াজ ইয়েস্টারডে, দ্য নেক্সট বেস্ট ইজ টুডে। তার মানে হলো কি, যে আপনি, আপনার সেরা সময় ছিল গতকাল, আর তারপরে সেরা, অর্থাৎ গতকাল তো আপনার চলেই গেছে, এখন তারপরে যে সেরা সময়টা সেটা হলো আজকে। অর্থাৎ আজকে যদি আপনি না কিছু করেন, তাহলে আপনার দ্বারা কিছু হবে না, আপনি কিছু করতে পারবেন না। অর্থাৎ আপনার ভিতরে হয়তো বা ওই জিনিসটা নাই, আপনি আসলে প্রোক্রাস্টিনেটিং করতে 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 আপনি ঘোষমজি করতে করতে পিছিয়ে পিছিয়ে যাবেন আর কি। তো প্রথম যে জিনিসটা সেটা হলো, আমরা সবাই পড়াশোনা করতেছি, আমরা কোর্সের দিকে ফোকাস করবো, পাশাপাশি অন্য কিছু করবো। আর কোর্সের ভিতরে আমাদের যত বেশি সিজিপিএ গেদার করা যায়। এখন সিজিপিএ আমার মনে করেন খারাপ 2.50, তাই বলে কি আমি রিসার্চ করবো না? অবশ্যই করবো। বা আমি হায়ার স্টাডির কথা ভাববো না? অবশ্যই ভাববো। আমাদের সিটি ইউনিভার্সিটিতে আমাদের বেসের একজন, যার সিজিপি হলো 2.70, সে আমাদের রেজিস্ট্রার স্যারের কাছে যে কোনো একটা কাজে হেল্পের জন্য গেছে, ইমেইলের ব্যাপারে ইউনিভার্সিটি ইমেল করতে হবে। এখন আমাদের স্যার, তখন তৎকালীন স্যার বলছিল নাকি যে তোমার সিজিপি এত খারাপ, তুমি কি হায়ার স্টাডি করতে পারবা? এটা আসলে আমাদের ডিমোটিভেট করছে স্যারেরা, এটা করা যাবে না। কারণ আমরা যে সিজিপি যতই খারাপ হোক না কেন, আমরা হায়ার স্টাডি আসলে করতে পারবো, এটা কখনো আমাদের ভাবা যাবে না। তারপরে যে জিনিসটা আসলে ইংলিশ প্রফিসিয়েন্সি হতে পারলে আমরা কখন দেবো, এটা আমরা বলবো যে সাধারণত ইউনিভার্সিটির শেষের দিকে গিয়ে আমরা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দেওয়ার চেষ্টা করব। আইএলটিএস, টিউফেল হতে পারে, বা অস্ট্রেলিয়ার জন্য আপনার পিটি হতে পারে, ঠিক আছে, বা ইউএস এর জন্য যদি কেউ জিআরই দেয় সেটা হতে পারে। কিন্তু ইংলিশ প্রফিসিয়েন্সি আপনি এগুলো দিতে পারলেন না, তাই বলে কি আমার অপরচুনিটি শেষ হয়ে যাবে? অবশ্যই না। আমার লাস্ট অপশন একটা আছে, সেটা হলো আমরা সিটি ইউনিভার্সিটির ছাত্র সবাই, তো সিটি ইউনিভার্সিটি আমাদেরকে একটা এমওআই দেয়, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। তার মানে আমরা ইংলিশে পড়াশোনা করতেছি, এটা একটা প্রুফ বা একটা প্রমাণ দেবে সিটি ইউনিভার্সিটি, যেটা দিয়ে আমরা পৃথিবীর মোটামুটি অনেকগুলো দেশেই অ্যাপ্লাই করতে পারবো। তো কখনো একটা জিনিস থাকবে না, তাই মানে আমার ভাবা যাবে না যে আমার অপরচুনিটি শেষ, এটা কখনোই ভাবা যাবে না। আমরা একটা অপরচুনিটি নাই, আমরা এটাকে অন্য একটা অপরচুনিটি দিয়ে বা অন্য একটা স্কিল দিয়ে আমরা সেটা পূরণ করার চেষ্টা করব। দেন হলো এসওপি ড্রাফট। এসওপি কি? এসওপি হলো আপনার স্টেটমেন্ট অফ দ্য পারপোজ, অনেক দেশে লাগে আপনার ওই স্টাডি প্ল্যান, একই জিনিস। যাই হোক, এটা আপনি প্রথমে ড্রাফট রেডি করবেন। কিভাবে করবেন? আমরা বাংলাতে সুন্দর মতো লিখতে পারি, আপনার নিজের সম্পর্কে বাংলাতে লিখলেন। ওকে, আপনি বাংলাতে সুন্দর মতো লিখলেন নিজের একটা গল্প, নিজের একটা লক্ষ্য, এটা বাংলাতে লিখলেন। লিখার পরে সেটা আপনি ভালো একটা ইংলিশ ট্রান্সলেট করলেন। করার পরে আপনি সেটাকে আসলে আপনি করলেন আর কি, নিজে নিজে পড়ে পড়ে সেটা ঠিক করলেন। এটা কিন্তু আপনার চ্যাট জিপিটি চাইতে কিন্তু অনেক 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 বেটার, উত্তম হবে আর কি। এবং কি, রেডি করার পরে আপনার একটা মেন্টর থাকবে, যে তার একটা ফিডব্যাক নেবেন, বা কোনো একটা টিচার বা যে কেউ হতে পারে, সেটা তার একটা ফিডব্যাক নেবেন, যে আমি এসএফও লিখছি বা এটা লিখছি, এখানে কোনো সমস্যা আছে কিনা বা কিছু ইস্যু আছে কিনা, তার এক্সপার্টাইজ অনুযায়ী সে এটা আপনাকে সাজেশন দিবে। দেন আপনাকে শর্ট লিস্ট প্রোগ্রাম করা, অ্যাডভাইজার খুঁজে বের করা। অর্থাৎ আমি তো মাস্টার্স করব বা পিএইচডি করব, আমি মাস্টার্স করব কোন সাবজেক্টে,
ওকে, এবং আমার সুপারভাইজার কে হতে পারে, এই প্রসপেক্টিভ সুপারভাইজার বা শর্টলিস্ট প্রোগ্রামগুলো আমাকে খুঁজে বের করতে হবে। এবং যত বেশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করা যায়, এটা আপনারা সবসময় চেষ্টা করবেন। সেটা যে কোনো কিছু হতে পারে। এখন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নাই আমার, তাই বলে কি আমি অ্যাপ্লাই করতে পারবো না? অবশ্যই পারবো। ওকে, দেন হলো আমরা যারা রিসার্চের আগ্রহী বা হায়ার স্টাডিতে আগ্রহী, তারা অবশ্যই আমরা থিসিসটা ভালো মতো করার চেষ্টা করব। মানে শুধুমাত্র ইউনিভার্সিটিতে পাশ করার জন্য আমরা থিসিস করব না, ইউনিভার্সিটির বাইরে থেকেও আমরা যাতে আমাদের প্রফেশনাল মানের একটা থিসিস হয়, ভালো মানের একটা ইনোভেটিভ আইডিয়া আমরা যাতে ইমপ্লিমেন্ট করতে পারি, এটা আমরা চেষ্টা করব। এবং আমাদের থিসিসটা পরবর্তী যাতে পাবলিশেবল হয়, এই পাবলিশেবল প্রজেক্ট বা পাবলিশড প্রজেক্ট এগুলো আমরা আমাদের হাই স্টাডির ক্ষেত্রে রেডি করার চেষ্টা করব। এবং আপডেটেড সিভি, সিভি নিয়ে একটা কথা বলবো যে আমাদের সিভি কিন্তু শুধুমাত্র আমাদের সিভি রেডি করলাম, কোনো প্রজেক্ট নাই, কিছু নাই, এটা কিন্তু আসলে সিভি না। এক পাতার একটা সিভি আপনি অল্প লিখে আপনার বাবার নাম, মায়ের নাম, গ্রামের নাম সবকিছু লিখে আপনি এক পাতা ভর্তি করে দিলেন, এটা কিন্তু আসলে সিভি না। আপনাকে সিভি প্রফেশনাল হইতে করতে হবে, এবং কি ইনফরমেটিভ জিনিসগুলো আপনাকে ইনক্লুড করতে হবে। সেটা 2 পেজ 3 পেজ হতে পারে, বেশি হতে পারে, সমস্যা নাই। এবং কি 2টা বা 3টা রিকমেন্ডেশন লেটার আপনাকে ইউনিভার্সিটি লেভেল থেকে গ্যাদার করা। এখন রিকমেন্ডেশন লেটার মূলত আমাদের টিচাররা দেয়। আমাদের সময় ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্ট ছিল যে মিনিমাম অ্যাসোসিয়েটেড প্রফেসরের কাছ থেকে আপনাকে রিকমেন্ডেশন লেটার নিতে হবে। কিন্তু আমার সময় আমার ডিপার্টমেন্ট অ্যাসোসিয়েট প্রফেসর একজন ছিল, সেটা হলো আমাদের ডিপার্টমেন্ট হেড। তো আমি ডিপার্টমেন্ট হেডের কাছে একটা নিছি, এবং কি পাশাপাশি আমাদের ডিন স্যার যেটা আছে, এই ডিন স্যারের কাছে একটা নিছি। ডিন স্যার প্রফেসর ছিল, তার কাছ থেকে নিছি। অর্থাৎ আপনি অপরচুনিটি খুঁজে বের করবেন, আপনার কোথায় আপনার সমস্যা, এটা আপনার বিকল্প কিভাবে সলভ করতে হবে, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। এবং পাসপোর্ট বা আদার্স যে ডকুমেন্টটা, এটা আপনাকে রেডি করবেন। পাশাপাশি যদি আপনার আগেই গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকে বা মাঝখানে কোনো সুযোগ হয় যে ইন্টার্নশিপ করার বা কোনো জব এক্সপিরিয়েন্স থাকে, তো এটা বেটার, থাকলো সমস্যা নাই আমার। অর্থাৎ এগুলোকে থাকতেই হবে একান্ত সবগুলা, এমন না। থাকলে আপনার প্রোফাইলটা ভারী থাকলো, মানে অন্যদের কাছ থেকে আপনি এগিয়ে থাকলেন। কারণ বর্তমান তো কম্পিটিটিভ একটা যুগ। এই যুগে আপনি যত বেশি আপনার স্কিল অর্জন করবেন, যত বেশি আপনার প্রোফাইল স্ট্রং থাকবে, তত আপনার পসিবিলিটি ভালো একটা স্কলারশিপের। কারণ আমাদের তো আসলে এত টাকা নেই যে আসলে টাকা দিয়ে আমরা পড়বো, মাস্টার্স করবো বাইরে বাইরে গিয়ে। আমাদের অল্প টাকার আহ, আছে বিদায় আমাদের ফ্যামিলি আমরা সিটি ইউনিভার্সিটিতে পড়ি, মানে নর্মাল, এটা খারাপ কিছু না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা ভালো স্কলারশিপ পাওয়ার জন্য আমাদের এই যে জিনিসগুলো আছে, এগুলো আমাদের যত বেশি, যার প্রোফাইল যত স্ট্রং থাকবে, তার চান্সের পসিবিলিটি তত বেশি। এখন অ্যাপ্লিকেশন করার সময় একটা জিনিস আপনি দেখেন এখানে, আমরা কি করব আসলে কি করব না। এখন আপনার টিম ওয়ার্ক বা রিয়েল লাইফ সমস্যা বা কমিউনিকেশন, এসব হলো কিন্তু আপনার প্রোফাইলকে একটা জীবন্ত করবে আর কি। এবং অ্যাপ্লিকেশন করার সময় আপনার যদি অন্যজনের আপনি এসওপি কপি করে দিলেন বা চ্যাট জিপিটি দিলেন, এটা আসলে করা উচিত না। আপনার সিভিটা পরিষ্কার থাকা উচিত, অর্থাৎ কোয়ান্টিফাই ইম্প্যাক্ট যাতে তৈরি করে সিভিটা, এটা একটা পরিষ্কার থাকবেন। এবং কি আপনার কপি পেস্ট জেনেরিক ভাষা, ঠিক আছে, বা ডেডলাইন শেষ হওয়ার আগে আপনি মনে করেন পরে ডেডলাইন শেষ হওয়ার পরে আপনি সাবমিট করলেন, এই জিনিসগুলো আসলে আপনার মনে করেন একটু কেয়ারফুল থাকা উচিত আমাদের। জেনেরিক কথাবার্তা যাতে না থাকে, বা কোনো আপনার অন্যজনের কি করলো এটা আমি কপি করলাম সাথে সাথেই, এটা আসলে যাতে না হয়। আমাদের মিস ডেডলাইনও করা যাবে না, আমাদের সবকিছু আমরা সুন্দর মতো ভালো মতো করার চেষ্টা করবো আর কি। এখন ইমেইলে আমরা প্রফেসরকে ইমেইল করবো আর কি। ঠিক আছে, আমরা একটা সুপারভাইজারকে ইমেইল করবো আমাকে অ্যাকসেপ্টেন্স দেওয়ার জন্য। এখন আমরা সাবজেক্টে নর্মাল খুব সিম্পল ভাবে একটা সাবজেক্ট লিখবো। তারপরে যেটা করব সেটা হলো আপনি মনে করেন আপনি কে, ঠিক আছে, কি করতেছেন, ঠিক আছে, বা কি করছেন। এখন কেন আপনি যাকে ইমেইল করতেছেন তার কাজে বা তার লেভেল কাজের সাথে আপনার মিলে যায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা, সেটা হলো আপনার একটা আইডিয়া দেওয়া, অর্থাৎ একটা কংক্রিট আইডিয়া দেওয়া। আমি একটা উদাহরণ দিই খুব সংক্ষেপে। লাস্ট আমি যেবার ইন্টারভিউ দিচ্ছিলাম ইউএস এর এক প্রফেসরের কাছ থেকে, তো আমাকে প্রফেসর 4টা পেপার দিচ্ছিল, বলছে এই 4টা পেপার ওনার পেপার আর কি, এটাকে তোমাকে সামারি করে আমাকে প্রেজেন্টেশন দিতে হবে। আমি প্রেজেন্টেশন দিলাম, বললো খুব সুন্দর হয়েছে, প্রায় 1 ঘন্টার মতো ডিসকাশন। ডিসকাশন শেষে আমাকে বলতেছে যে তোমার কি আমার সম্পর্কে বা কোনো কিছু জানার যদি থাকে তাহলে জিজ্ঞেস করো। আমি বললাম আমার প্রেজেন্টেশন কেমন হয়েছে, উনি বললো খুব ভালো হয়েছে। এবং আমি বললাম আমার কি লিমিটেশন আছে, উনি একটা লিমিটেশন বললো, তুমি যদি একটা কাজ করতা, আমার প্রোফাইল 4টা পেপার পড়ছো, ভালো কথা, দ্যাটস গুড, প্রেজেন্ট করছো, এটাও ভালো। এবং এখানে তুমি যদি এই 4টা পেপার পড়ার পরে একটা আইডিয়া তুমি আমাকে দিতা, যদি এই আইডিয়াটা আমার ভালো লাগে যেত, আমি তোমাকে সাথে সাথেই তোমাকে অ্যাকসেপ্টেন্স লেটার দিতাম। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে,
এবং আপনার ইমেইলে আপনার সিভিটা অ্যাটাচ করে দিবেন, এবং কি আপনি কি প্রজেক্ট করছেন এটা সিভিতে যাতে থাকে, বা গিটহাব বা যাই থাকুক না কেন। আপনাকে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যেটা হলো কনসাইজ এবং ভদ্র থাকা। আপনি কিন্তু সবসময় পলাইট থাকার চেষ্টা করবেন। তো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হলো, আপনার প্রফেসররা কিন্তু অনেক ব্যস্ত থাকে, তারা আমার ইমেইলে রিপ্লাই দিবেন, এটাই স্বাভাবিক, ইটস নর্মাল। তো আপনি যে প্রফেসরকে ইমেইল করলেন, এই প্রফেসরকে সেম ইমেইলে রিপ্লাই ইমেইল দিবেন 10 দিন পর, বা 10 থেকে 14 দিন পরে একটা রিপ্লাই দিবেন যদি সে রেসপন্স না করে। অর্থাৎ আপনি নতুন করে ইমেইল পাঠাবেন না তাকে, তাকে আপনি আগে ইমেইল পাঠিয়েছিলেন, ওই ইমেইলে আপনি একটা রিপ্লাই ইমেইল দিলেন, ফলো আপ ইমেইল দিলেন, ঠিক আছে, যে আমি ইমেইল করছিলাম, তুমি হয়তো বা ব্যস্ত, তো আমি স্টিল তোমার সাথে আসলে কাজ করতে আগ্রহী, আমার এই কাজ এরকম, ঠিক আছে, একটা ফলো আপ দিলেন। এবং আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, আপনার নেটওয়ার্কিং তৈরি করা। আপনার নিজের মানে একটা নেটওয়ার্কিং তৈরি করবেন। অর্থাৎ সম্ভব হলে মানে কোনো কন্ট্রাস্ট বা এলোমেনাই বা এর মাধ্যমে আসলে ওয়ার্ম ইনফো নেবেন, অর্থাৎ যে এখন বর্তমানে কাজ করতে তার সাথে আপনি কাজ করার কোলাবরেটলি করবেন, সে আপনাকে তার লেভেল যে যারা আছে তারা আপনাকে সাহায্য করবে। এটা হলো সবচেয়ে বেস্ট ওয়ে আর কি। যদি এটা আমার রিসোর্স কম থাকে তাহলে আমরা বাকিগুলো তৈরি করবো। কখনোই ভাবা যাবে না একটা জিনিস নাই মানে আমি থেমে থাকবো আর কি, এটা কখনো ভাবা যাবে না আর কি। ওকে, দেন আমরা কমন যে মিস্টেক গুলা করি, ঠিক আছে, এই মিস্টেক গুলা আসলে কিভাবে আমরা অ্যাভয়েড করব। আমরা সিটি ইউনিভার্সিটিতে সবাই যেটা করি সেটা হলো মানে শুধুমাত্র আপনার গ্রেডের জন্য পড়াশোনা করি, অর্থাৎ প্রজেক্ট নাই, কোনো ইম্প্যাক্ট নাই, কিছু নাই, আমি শুধুমাত্র গ্রেডের জন্য পড়তেছি, এটা করা যাবে না আর কি। হাই স্টাডি যদি প্ল্যান থাকে আপনার, হাই স্টাডি কেন, আপনি দেশের কথাই যদি বলেন, দেশে যদি জব করেন, আপনি যদি শুধুমাত্র আপনি গ্রেডে ভালো হইলো, আপনি কিছু জানেন না, আপনার কোনো স্কিল নাই, আপনি জব পাবেন না, ইটস নর্মাল। আরেকটা জিনিস হলো, নেটওয়ার্কিং কখনো ইগনোর করবে না। নেটওয়ার্কিং কমিউনিকেশন এটাতে সবচেয়ে ভালো করার চেষ্টা করবেন, অর্থাৎ এটাকে আপনার অবহেলা করা যাবে না। আরেকটা জিনিস হলো পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করা। অর্থাৎ আপনার আজ করবো না কাল করব, পারফেক্ট সময় আসবে, হয়তো বা এটা শেষ করি, ওকে আমার তো ফার্স্ট সেমিস্টার গেল, সেকেন্ড সেমিস্টার থেকে শুরু করব, এইটা কখনো 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 করা যাবে না, ঠিক আছে। আর এটা হলো অন্যর পথ আপনি কপি করবেন না, অর্থাৎ নিজের স্ট্রেংথ বুঝবেন, নিজের পেশনের সাথে যদি যে কাজটা করবে মিলবে সেটাই আপনি করার চেষ্টা করবেন। অর্থাৎ অন্যজনের পেশন কি, অন্যজনের স্ট্রেংথ কি, এটা আসলে আপনার দেখে লাভ নাই। সবসময় একটা জিনিস মনে রাখবেন, আপনাকে সেরা হওয়ার দরকার নাই, ঠিক আছে, আপনাকে সেরা হওয়ার দরকার নাই, আপনাকে কনসিস্ট হতে হবে, এটা করলে আপনি জয়ী হতে পারবেন। ইউ নিড টু বি কনসিস্টেন্ট। ওকে, তারপরে আমাদের রিসার্চের ক্ষেত্রে অনেক টুল আছে। আপনার ইনিশিয়ালি কোনো টুলের কথা আপনার মাথায় রাখার দরকার নাই, লিটারেচার রিভিউ করবেন, শুধুমাত্র গুগল স্কলারে যাবেন, ওখানে গিয়ে আপনি পেপার খুঁজে বের করবেন, রেফারেন্সের জন্য একটা জিনিস শিখবেন, সেটা হলো মেন্ডেলি, বা অন্য কিছু শিখতে পারেন, এটা আপনার ইচ্ছা, একটা জিনিস শিখবেন। এখন রাইটিং এর জন্য কে বলে লেটেক্স কঠিন, হ্যান ত্যান, অনেকে এখন বর্তমানে এআই যুগ, এখানে কঠিন বলতে কিছু নাই, ঠিক আছে। আপনি লেটেক্স পারেন, ওকে দরকার নাই, লেটেক্স দরকার নাই, আমার ওয়ার্ড তো পারেন নাকি, মাইক্রোসফট ওয়ার্ড। তো মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের সমস্ত জার্নালগুলো বা যাই কিছু করি, মাইক্রোসফট ওয়ার্ডে আমরা সবকিছু করতে পারি, মাইক্রোসফট ওয়ার্ডে করেন, সমস্যা নাই। এখন অ্যানালাইসিস আমরা এসপিএসএস বা অন্য কোনো সফটওয়্যারে করতে পারি, ম্যাটল্যাব, আর আমরা পাইথন ইউজ করবো আমরা মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এর জন্য, ঠিক আছে। এটা হলো সবচেয়ে বেস্ট ওয়ে আর কি, এখন থেকে আসলে পাইথন শেখা আর কি। তারপর হলো আপনার টার্নিটিন বা অন্য কোনো যদি প্লাগারিজম অ্যাওয়ারনেস, এটা আপনি জেনে রাখবেন আগে থেকে, যে আপনার প্লাগারিজম জিনিসটা কি, কিভাবে এটা অ্যাভয়েড করা যায়। এবং আরেকটা জিনিস হলো, চ্যাট জিপিটি কে আপনি ব্রেনস্টর্মিং এ ইউজ করবেন, বা অন্য কোনো জিপিটি কে, ঠিক আছে, আপনার পলিশিং এ ইউজ করতে পারেন, কিন্তু হুবহু কপি করবেন না। এখন কিছু জার্নাল আছে যেমন আইটিএল, তারা কিন্তু আপনার চ্যাট জিপিটি লেখা বা অন্য কিছুর লেখা এআই কে আপনার এখন করলেই ওরা পেপার নিয়ে নেয়। এটা করা উচিত না আর কি, যদিও আপনার 20% এর নিচে সবসময় আপনার যাতে এআই ডিটেকশনটা থাকে আর কি। ওকে, তারপর সেমিস্টার ওয়াইজ যদি প্ল্যান বলি, আপনাকে প্রথম দ্বিতীয় বর্ষ বললাম, তৃতীয় বর্ষ যেটা হলো আপনার যে স্কিল গুলো আপনি গেদার করছেন, সেই স্কিল গুলাকে দিয়ে আপনি ছোট ছোট প্রজেক্ট করবেন, এবং পারলে ডেইলি না হলো, উইকলি না হলো, মান্থলি একটা পেপার মিনিমাম পড়বেন, 1-2টা পেপার পড়বেন, ঠিক আছে। এবং ফোর্থ ইয়ার এসে আপনার পাবলিশেবল যে প্রজেক্টটা আছে, এটা পাবলিশেবল মানে করার চেষ্টা করবেন, আপনার থিসিস হতে পারে, অন্য কিছু হতে পারে, এবং আপনার সিভিটা সুন্দর মতো তৈরি করবেন, এবং পোর্টফোলিও যত বেশি বাড়ি করে এগুলো সবগুলো রেডি করবেন। ফাইনাল সেমিস্টারে এসে আপনার থিসিসটা পলিশ করবেন, এবং কি এই থিসিসটাকে আপনি কোনো জার্নাল বা কোনো ওয়ার্কশপ বা কোনো কনফারেন্সে সাবমিট করার চেষ্টা করবেন। আপনি বের হওয়ার
6 থেকে 9 মাসের ভিতরে, অর্থাৎ আগে আপনাকে শর্টলিস্ট করতে হবে বিভিন্ন প্রোগ্রামে, কোন প্রোগ্রামে করব। এখন আপনি মনে করেন চায়নাতে, সাপোজ উদাহরণ হিসেবে বললাম, এখন চায়নাতে কিন্তু প্রতি সেপ্টেম্বরে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেয়, তারা ইনটেক শুরু হয়। তো সেপ্টেম্বরের জন্য অলরেডি অ্যাপ্লাই কিছু কিছু ইউনিভার্সিটি অলরেডি শুরু হয়ে গেছে। এখন ইউনিভার্সিটিকে আপনাকে ইমেল করতে হয়। এখন আপনি মনে করেন সামনের বছর মার্চে আপনি বের হবেন, আপনি যদি বসে থাকেন যে সামনের বছর মার্চে বের হই, তারপর আমি প্রফেসরকে ইমেল করবো, অবশ্যই এটা করবেন না। আপনি এখন থেকে করেন, বের হওয়ার 6 থেকে 9 মাস আগে করবেন আপনি এটা, ঠিক আছে? তারপর হলো 3 থেকে 6 মাস আগে আপনি কি করবেন, টেস্টটা দিবেন, অর্থাৎ আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট যদি দিতে চান, আইএলটিএস, ঠিক আছে, বা টোফেল বা যেটার জন্য প্রিপারেশন নিতে চান সেটা দিবেন। আপনি এসওপি ড্রাফট রেডি করবেন, এলওআর ড্রাফট রেডি করবেন, এবং সেটা টিচার বা আপনার কোনো মেন্টর আছে, মেন্টরের আপনি সাহায্য নেবেন, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবেন আর কি, ঠিক আছে, যে আপনি সবকিছু কিন্তু আসলে আপনাকে পারফেক্ট হওয়ার দরকার নেই। আপনি একটা নির্দিষ্ট ওয়েতে যাওয়ার চেষ্টা করেন, ইনশাল্লাহ সেটাই আপনি সফল হবেন। এখন আমাদের একটা জিনিস গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু আমাদের স্টাডি, লাইফ, রিসার্চ, এই তিনটাকে আমাদেরকে ব্যালেন্সিং ভাবে আগাইতে হবে আর কি। আপনি উইকলি প্ল্যান করবেন, ঠিক আছে, ডিপ ওয়ার্ক বুক করে রাখবেন, রেস্ট নেবেন, রিসার্চ করবেন, ঘুমাবেন, এক্সারসাইজ, পরিবার, বন্ধু বান্ধব সবকিছু করবেন, খেলাধুলা। আপনার এমন কিছু নেই যে আপনি আপনি এটা করলে আপনি এটা পারবেন না, ঠিক আছে? এখানে এটা করো, আপনি সবসময় থাকবেন হাম্বল, আপনি পেশেন্ট হবেন, আপনি শিখবেন রিজেকশন থেকে, ঠিক আছে? সবসময় আমি বলি যে হাম্বল এবং পেশেন্ট হওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আপনার যে কাজটা, এই কাজটাকে আপনি এনজয় করার চেষ্টা করবেন, ঠিক আছে? এবং কাজ করার পরে রেজাল্ট কি হবে এটা আসলে ইনিশিয়ালি আপনাকে ভাবার দরকার নাই, আপনার প্রক্রিয়াটাকে উপভোগ করবেন, তখনই আসলে একটা টেকসই উন্নতি হবে। আপনি যদি রেজাল্টের কথা আগেই চিন্তা করে উন্নতি করেন, তাহলে দেখবেন আপনি ওই টেকসই অগ্রগতি আপনার ভিতরে হচ্ছে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমার ফাইনাল যে অ্যাডভাইস আপনাদের প্রতি, সেটা হলো আপনার যে পেশনটা আছে এটা আর্লি খুঁজে বের করার চেষ্টা করবেন, এবং কিপ এক্সপ্লোরিং, আপনি এক্সপ্লোর করার চেষ্টা করবেন। ওকে, এটা না ওইটা, এটা না ওইটা, আপনি মনে করেন চেষ্টা করবেন যে আপনার পেশন কি, এটা খুঁজে খুঁজে বের করবেন। আপনি যে কোনো ভাবে তাড়াতাড়ি, তাড়াতাড়ি আপনার পেশন খুঁজে বের করবেন, আপনার জন্য তত ভালো। আপনার মনে করেন এটা আসলে ওই যে বললাম না, আপনি পিছিয়ে পড়বেন তত বেশি, ঠিক আছে? আজকেই আপনি শুরু করেন, আপনার পেশন কি এটা আপনি আজকে শুরু করেন, এক্সপ্লোরিং করেন, নতুন জিনিস জানেন, ওকে, মেবি এটা জিনিস দেখেন, এক্সপ্লোর করতে 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 আপনার পেশনটা আসলে আপনি খুঁজে পাবেন আশা করি। আর সিটি ইউনিভার্সিটির সাথে আপনার কানেকশনটা থাকা আমি খুব জরুরি আমি মনে করি। আপনি বের হয়ে যাবেন ইউনিভার্সিটি থেকে এনি হাউ, ঠিক আছে? এবং সিটি ইউনিভার্সিটিকে দেওয়ার কিন্তু আপনার অনেক কিছু আছে, আপনাকে এই ব্যাগটা কিন্তু দিতে হবে। আজকে আমরা সিটি ইউনিভার্সিটির ছাত্র যারা আছি সবাই, এখানে আমাদের অনেকে অনেক ভালো পজিশনে আছে, কিন্তু তাদের কিন্তু গ্রাউন্ডটা কিন্তু সিটি ইউনিভার্সিটি তৈরি হয়েছে। তারা কিন্তু এটা কখনো বলতে পারবে না যে আমি আন্ডার গ্রাজুয়েট সিটি ইউনিভার্সিটি করি নাই। তো সিটি ইউনিভার্সিটিকে দেওয়ার, অর্থাৎ আপনি এখান থেকে বের হয়ে যাবেন, ঠিক আছে, কিছু না কিছু করবেন লাইফে, বা নাই করুন, যে হোক আপনার ইউনিভার্সিটির কে কিছু না কিছু ব্যাক দেওয়ার চেষ্টা করবেন। ওকে, এলুমিনাই বা অন্য যাদের সাথে তাদের সাথে কানেক্ট থাকবেন। মনে রাখবেন, গবেষণা কিন্তু আসলে সবার জন্য, গবেষণা কিন্তু কোনো স্পেসিফিক মানুষের জন্য না, গবেষণা সবার জন্যই, যাদের ভিতরে কিউরিয়াস মাইন্ড, অর্থাৎ কিউরিয়াস মাইন্ড সবার জন্য, অর্থাৎ কৌতূহল যাদের ভিতর আছে তাদেরই। আবার একটা জিনিস বলি, সাকসেস ইজ নট দ্য ডেস্টিনেশন, ইটস এ জার্নি। সাকসেস কিন্তু কোনো ডেস্টিনেশন না যে এখানে গিয়ে আমি থাইমে যাবো, ইটস এ জার্নি। আপনি কন্টিনিউয়াস উপভোগ করেন আপনার জার্নিটা, ওকে, এটার পর এটা, এটার পর এটা হবে এটা, ঠিক আছে? আর সবাই কিন্তু শুরু করে জিরো থেকে। আমাদের যারা এখানে আছেন বা যত বড় মানুষই দেখেন, ওরা কিন্তু সবাই জিরো থেকে শুরু করছিল। ওরা কেউ কিন্তু একবারে বেশি কিছু যায় না, অনেক থেকে শুরু করে না আর কি। আস্তে আস্তে জানতেছে, কন্টিনিউয়াস জানতেছে। এখন শিখতেছি, আপনাদের মতো হয়তো আমিও শিখতেছি, আপনারা যা জানেন হয়তো আমিও তাই জানি, আপনাদের যাতে হয়তো অনেক কিছু কম জানি, আমি তো শিখতেছি, শেখার চেষ্টা করতেছি, আপনারাও চেষ্টা করেন, অর্থাৎ কনসিস্টেন্ট থাকার চেষ্টা করবেন সব সময়, ঠিক আছে? এখন আরেকটা হলো, জিনিসটা হলো যে শূন্য থেকে আপনার শুরু করা উচিত, এটা আমি বললাম, ঠিক আছে? এবং আপনাকে বিলিভ করতে হবে, আপনাকে প্রতিদিন শিখতে হবে, আপনাকে কি ফেল করলেন, ফেইলিওর থেকে শিখতে হবে, এবং আপনি পারবেন, সোজা কথা, ঠিক আছে? এবং আপনি পারবেন, আপনি যে কোনো কিছু পারবেন, এটা আপনাকে বিলিভ করতেই হবে। আপনি যদি আপনাকে বিলিভ করেন না করেন আর কি, ঠিক আছে, ইফ ইউ কান্ট বিলিভ ইউর সেলফ, হন ক্যান বিলিভ ইউ? আপনি যদি আপনাকে বিলিভ না করেন, আমি কেন আপনাকে বিলিভ করবো, বা একজন প্রফেসর কেন আপনাকে বিলিভ করবে? সো প্রথম আপনি আপনাকে বিলিভ করেন, দেখবেন অনেকেই আপনাকে বিলিভ করতেছে, ঠিক আছে? তো এটা হলো রিসোর্স। আমাকে কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে এটা আমাদের সেশন শেষে জিজ্ঞেস করবেন। এখানে আসলে লিঙ্ক দেওয়া আছে, আসলে কোনটার কি আমি যেগুলো বললাম রিসোর্সের। আর পাশাপাশি আপনারা যদি আমার সাথে আসলে
কন্ট্যাক্ট করতে চান তাহলে আমার এই ইমেইলে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমার যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে ওগুলোতে আপনি আমার আপডেট বা আমার রিসার্চ সম্পর্কে আপনি ফলো আপ করতে পারেন। তো এই পর্যন্তই, শোনার জন্য সবাইকে ধন্যবাদ। বেস্ট উইসেস ফর ইউ। সিটি ইউনিভার্সিটি থেকে আপনার গ্লোবাল রিসার্চ বলি বা হায়ার স্টাডি বলি, এই যাত্রা শুরু হোক, সেটা আজকে থেকেই। সবার শেষে একটা কথা বলতে চাই, আপনারা ধীরে চলেন কিন্তু থাইমেন না আর কি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে আপনার রিসার্চ নিয়ে এত সুন্দর উপস্থাপনা করার জন্য এবং আপনার মূল্যবান অভিজ্ঞতা আমাদের সামনে শেয়ার করার জন্য।